আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, ল উইথ মিয়াতে আপনাকে স্বাগত। খুলনার খালিশপুর নিবাসী সালমা বেগম অভাবের সংসারে একটুখানি সচ্ছলতা আনতে ছোট বোনকে একটি পরিবারের গৃহকর্মী হিসাবে সৌদি আরবে পাঠান। কিছুদিন পরে জানতে পারেন নির্যাতনের কারণে তার ছোট বোন সেই পরিবারের কাছ থেকে পালিয়ে থানায় আশ্রয় নিয়েছে, কিন্তু সেই পরিবার তাকে থানা থেকে ফেরত নিয়ে আসে। কয়েক মাস পরে হঠাৎ একদিন জানতে পারেন তার বোন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 15 দিন পর মৃতদেহ দেশে আসে। ডেথ সার্টিফিকেটে হৃদরোগে মৃত্যু হয়েছে লেখা থাকলেও মাথার পেছনটা ছিল ভাঙা এবং বীভৎসভাবে মুখটা ছিল থেতলে দেওয়া, আর সারা শরীরে ছিল নির্যাতনের চিহ্ন। এবার আসি নারায়ণগঞ্জে। 28 বছর বয়সী নাসরিন আক্তার পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে 5 বছর ধরে একটি পোশাক কারখানায় কাজ করছেন। প্রতিদিন সকালে নাসরিন যখন কারখানায় প্রবেশ করেন, তখন তার মনে হয় যেন তিনি একটি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছেন। কারখানার সুপারভাইজার এবং ম্যানেজার নারী শ্রমিকদের প্রতি অসম্মানজনক আচরণ করেন। নাসরিন নিজেও বারংবার তাদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। একদিন নাসরিন সাহস করে সুপারভাইজারের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেন, কিন্তু তার অভিযোগ শোনার বদলে কারখানার কর্তৃপক্ষ তাকে হুমকি দেয়। তাকে জানিয়ে দেয় সে যদি চুপ না থাকে তবে তার চাকরি চলে যাবে। আপনি একবার কল্পনা করুন তো, প্রতিদিন ঘুম থেকে উঠে কাজে যাচ্ছেন জীবিকা অর্জনের জন্য, কিন্তু দিনের পর দিন আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার বদলে ভয়, মানসিক হয়রানি এবং শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নারী শ্রমিকের বাস্তবতা হলো এমনই। তারা কর্মক্ষেত্রে এমন অসহনীয় পরিবেশের মুখোমুখি হচ্ছেন যা কেবল অনিরাপদই নয়, বরং ক্ষতিকর। আজকে আমি কর্মক্ষেত্রে বাংলাদেশের নারী শ্রমিকদের প্রতি যৌন হয়রানির নীরব সংকট এবং এর আইনগত প্রতিকার কী হতে পারে তা নিয়ে কথা বলবো। কৃষিপ্রধান এই দেশে বাংলাদেশের নারীরা প্রাচীনকাল থেকে বিভিন্ন গৃহস্থালী কর্ম, যেমন গবাদি পশুপালন, উঠান কৃষি ইত্যাদি, এবং নানাবিধ কুটির শিল্প যেমন বুনন, বেত শিল্প ইত্যাদি কাজের মাধ্যমে তাদের পরিবারের অর্থনীতিতে অবদান রেখে আসছেন। কিন্তু বিংশ শতাব্দীতে বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটলে নারীরাও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে ঘরের বাইরে গিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হতে থাকেন। সকল প্রকারের কর্মক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক মুক্তি সহজতর করার জন্য 1997 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের জরিপ অনুসারে বাংলাদেশে মোট শ্রমশক্তি প্রায় 7,36,90,000, যার মধ্যে 2,54,40,000 জনই হচ্ছেন নারী। কিন্তু এই বিপুল সংখ্যক শ্রমজীবী নারীরা কি কর্মক্ষেত্রে নিজেদের নিরাপদ বোধ করেন? 2020 সালে ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম কর্তৃক বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে 23% নারী শ্রমিক অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন, 41% নারী এর শিকার হয়েছেন 2 থেকে 3 বার, আর 26% নারী 6 থেকে 10 বার পর্যন্ত যৌন হয়রানির শিকার হয়েছেন। এর বাইরে গত 20 বছরে বাংলাদেশ থেকে প্রায় 11 লক্ষ নারী শ্রমিক বিদেশে যান, যার 67% গিয়েছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গৃহকর্মী হিসাবে। কিন্তু তাদের প্রায় 90% নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। শুধু 2019 সালেই 900 জনের মতো বাংলাদেশি নারী গৃহকর্মী ধর্ষণ সহ খুনের শিকার হয়ে দেশে ফেরত এসেছেন। আর যারা ইউরোপ সহ আমেরিকা, অন্যান্য পশ্চিমা দেশে নারী শ্রমিক হিসাবে যান, তারাও অনেকে সেক্স ট্রাফিকিং ও অর্গান ট্রাফিকিংয়ের শিকার হয়ে থাকেন। 73% নারী প্রতিদিন এই ভয় নিয়ে কাজে যান যে আজ আবারও হয়রানির শিকার হতে হবে। আর যখন এই নারীরা প্রতিবাদ করতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তো কিছুই হয় না। এমনকি ভিসি কর্তৃক নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির একজন নারী কর্মকর্তা তো চাকরিই হারিয়ে ফেলেছেন। অতঃপর বাংলাদেশ ন্যাশনাল উইমেন ল অ্যাসোসিয়েশন এই বিষয়ে একটি রিট পিটিশন করলে 2009 ও 2011 সালে হাইকোর্ট পৃথক দুটি মামলায় জরুরিভাবে নারী সুরক্ষা ও নিপীড়ন বন্ধে সরকারকে বেশ কিছু নির্দেশনা প্রদান করেন। কিন্তু নারীদের সুরক্ষায় কি আইন বাংলাদেশে কখনোই ছিল না? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 32 অনুসারে রাষ্ট্রের সকল নাগরিকের সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদান করা হয়েছে এবং অনুচ্ছেদ 27 অনুসারে সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভ করবেন। এছাড়াও 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। তো কর্মক্ষেত্রে নারীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে আমাদের বিদ্যমান আইনি কাঠামোগুলো একটু দেখি। 2006 সালে প্রণীত বাংলাদেশ শ্রম আইনের ধারা 332 অনুসারে কোনো প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি কর্মরত কোনো মহিলার সাথে এমন কোনো আচরণ করতে পারবে না যা অসদাচরণ বা অনৈতিক বলে মনে হতে পারে কিংবা সেই মহিলার সম্মানের প্রতি অশালীন হয়। যদি কেউ করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। শুনতে খুব কঠোর মনে হচ্ছে, তাই না?
কিন্তু এই অসদাচরণ, অশালীনতা, অনৈতিকতাকে নির্ধারণ করবে কে? কেননা এই আইন স্রেফ অস্পষ্ট টার্মগুলোকে নিষিদ্ধ করেছে, কিন্তু এগুলোর মাপকাঠি কী হবে তা কেবল আল্লাহ জানেন। এজন্য হাইকোর্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট তথা যৌন নিপীড়নকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: যৌন হয়রানি হচ্ছে যৌনতার উদ্রেক ঘটায় এমন সকল অবাঞ্ছিত আচরণ, হোক তা সরাসরি বা ইঙ্গিতে, পেশাদার ক্ষমতার অপব্যবহার করে যৌনতা নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা বা প্রচেষ্টা, যৌনতাপূর্ণ মৌখিক উপস্থাপনা, কর্মক্ষেত্রে সুবিধা প্রদানের বিনিময়ে যৌনতার দাবি বা অনুরোধ, পর্নোগ্রাফি দেখানো, যৌনতাপূর্ণ মন্তব্য বা অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষার মাধ্যমে উত্ত্যক্ত করা কিংবা যৌনতাপূর্ণ রসিকতা করা, ফিজিক্যাল কিংবা ডিজিটাল যে কোনো স্থানে কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও, নাম্বার কিংবা অন্য কোনো উপায়ে কাউকে ব্ল্যাকমেইলিং অথবা চরিত্র হননের চেষ্টা করা, শুধু নারী হবার কারণে কাউকে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক কোনো কার্যক্রম থেকে বঞ্চিত রাখা, প্রেমের প্রস্তাব গ্রহণের চাপ প্রয়োগ করা এবং হুমকি দেওয়া, এছাড়াও কাউকে স্টকিং করাও যৌন হয়রানির মধ্যে অন্তর্ভুক্ত হবে। সৌভাগ্যবশত বাংলাদেশ শ্রমবিধিমালা 2015-কে 2022 সালে সংশোধিত করে এর ধারা 361 ক প্রবর্তন করা হয়, যা হাইকোর্টে যৌন নিপীড়নের সংজ্ঞাকে বিধিবদ্ধ করে। সেই সাথে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক যৌন হয়রানির অভিযোগ গ্রহণ, তদন্ত এবং সুপারিশ করার জন্য সকল প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি গঠন করা বাধ্যতামূলক করা হয়। কিন্তু এই কমিটিগুলোতে কমপক্ষে 5 জন সদস্য থাকতে হবে, যার মধ্যে একজন সদস্য হবেন মহিলা এবং চেয়ারপারসন হবেন সেই মহিলা। এছাড়া প্রতিটি কর্মক্ষেত্রে একটি সহজলভ্য অভিযোগ বাক্স রাখার বিধানও যুক্ত করা হয়। এখন ভারতেও প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013 নামে কর্মক্ষেত্রে নারীদের সেফটির জন্য একটি আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইনে আমরা এমনই একটি ইন্টারনাল কমিটির প্রবিধান দেখতে পাই। কিন্তু আমরা যদি ফলাফলের দিকে তাকাই তবে দেখতে পাই যে এই আইন প্রণয়নের পরেও 70% বেশি নারী কর্মীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন এবং তারা সুনির্দিষ্টভাবে কোনো প্রতিকারও পাচ্ছেন না। বাংলাদেশের ক্ষেত্রেও ফলাফল প্রায় একই। এর মূল কারণ এই প্রবিধানগুলো যথেষ্ট না। কেননা আমার মতে এক্ষেত্রে দুটো প্রধান সমস্যা রয়েছে। প্রথমত, আমরা যাদের কথা বলছি তারা নারী শ্রমিক, তারা সমাজে প্রান্তিক জায়গা থেকে জীবিকার তাগিদে উঠে আসা নারী। বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো বড়জোর নিম্ন মাধ্যমিক পাস এবং চাকুরিও করেন প্রতিষ্ঠানের শ্রমিক কিংবা কর্মচারী পদমর্যাদায়। অন্যদিকে নিপীড়কেরা হয়ে থাকে পদমর্যাদায় উপরে, ফলে নারীরা চাকরির ভয়ে কিংবা সুবিধার প্রাপ্তির প্ররোচনায় অভিযোগের দিকে আগান না। দ্বিতীয়ত, যদি অভিযোগ দিয়েও থাকেন তবে এটিকে তদন্ত করবে সেই প্রতিষ্ঠানেরই বড় বড় কর্তা ব্যক্তিদের দ্বারা বানানো সেই ইন্টারনাল কমিটি। এখন আপনিই ভাবুন, যেখানে অভিযোগকারিণী হয়তো একজন নারী শ্রমিক আর অভিযুক্ত ব্যক্তি একজন বড় কর্মকর্তা, সেখানে প্রতিষ্ঠান তদন্ত করে কি বের করতে চাইবে আর কি বা সাজা দিবে? তাহলে সমাধান কি হতে পারে? আমি এক্ষেত্রে একটি সমাধানের প্রস্তাব দিতে চাই। প্রথমত, আমাদেরকে যৌন নিপীড়নের সংজ্ঞায় যোগ করতে হবে যে নিপীড়ক পুরুষ বা মহিলা যে কেউই হতে পারে, অভিযুক্তের লিঙ্গ কোনটি তা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আমি একটি রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ সংস্থার প্রস্তাব করছি, যা নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, কারখানা, চা বাগান ইত্যাদি সকল কর্মক্ষেত্র পরিদর্শন করবে এবং তাদের মহিলা শ্রমিকদের বিরুদ্ধে যৌন হয়রানির যে বিষয়গুলো সেই বিষয়ে নারী শ্রমিকদেরকেই তারা জিজ্ঞাসাবাদ করবে। এই আইনের উদ্দেশ্যে সরকার সরকারি গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সকল জেলা উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক পরিচালক ও পরিদর্শক নিয়োগ দিবেন, অনেকটা জাতীয় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের মতোই আর কি। এই পরিদর্শন দলে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদস্য, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সদস্য, এছাড়াও ডাক্তার, আইন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিষয়ক এনজিওর সদস্য এবং গ্যাজেট কর্তৃক মনোনীত অন্যান্য কর্মকর্তারা থাকবেন। এই সংস্থা বাংলাদেশের প্রতিটি কারখানায় যেখানে মহিলা শ্রমিকরা কাজ করেন সেখানে প্রতি 3 মাস অন্তর অন্তর একবার করে পরিদর্শনের জন্য যাবেন। এর পাশাপাশি এই সংস্থার একটি কেন্দ্রীয় হটলাইন পরিষেবা থাকবে, যা 24 ঘন্টা চালু থাকবে এবং তা সম্পূর্ণ টোল ফ্রি থাকবে, যেখানে মহিলা শ্রমিকগণ তাদের সমস্যাগুলো জানাতে এবং প্রাথমিক ব্যবস্থা নিতে এবং অন্যান্য পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশের বাইরে যে সকল নারী শ্রমিক প্রবাসী হিসাবে অবস্থান করবেন তাদের সকলের কর্মক্ষেত্র, আবাসস্থল, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট এম্বাসির মাধ্যমে নিয়মিত এই সংস্থাটি পর্যবেক্ষণ করতে থাকবে। এছাড়া শ্রম আইনের ধারা 109 কিছু ক্ষেত্রে আমার কাছে প্রয়োজন মনে হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো মহিলা শ্রমিককে তার অনুমতি ছাড়া রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কারখানায় রাখা যাবে না। কিন্তু বাস্তবতা হলো সুবিধাবঞ্চিত এবং নিম্ন পদে কর্মরত এই মহিলা শ্রমিকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন কাজ করার নির্দেশ দেয় কিংবা ওভারটাইম বেতনের প্ররোচনা দেয় তখন তাদের আসলে অনুমতি দেওয়া ছাড়া কিছুই করার থাকে না এবং অনেক ক্ষেত্রে এসব কারখানায় রাতে নারী শ্রমিকদের কাজের জন্য পরিবেশ নেই। অতএব এই সংবিধিবদ্ধ সংস্থা যখন কারখানাগুলি পরিদর্শন করবে
এবং রাতের শিফটে মহিলাদের কাজের জন্য তা কর্মবান্ধব কিনা তা পরীক্ষা করার পরই মালিকদের রাতে ওভারটাইম কাজ করানোর জন্য অনুমতি দিবে এবং তারপর মালিকরা সেই অনুমতি পেলে সেই মালিক ধারা 109 বর্ণিত পদ্ধতিতে মহিলা শ্রমিকদের অনুমতি সাপেক্ষে তাদের দ্বারা কাজ করাতে পারবেন। এবং এই সংস্থাটি নারীদের যৌন হয়রানির পাশাপাশি শ্রম আইনের অধীনে মহিলা শ্রমিকদের জন্য প্রযোজ্য যে সকল সুবিধাদি যেমন মাতৃকালীন ছুটি ভাতা, সমান বেতন ভাতা ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধা যথাযথভাবে গ্রহণের বিষয়ে তদন্ত করবে এবং প্রয়োজনে একটি গ্রেডিং সিস্টেম প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে এই সংস্থা প্রতিটি প্রতিষ্ঠানে মহিলা শ্রমিকদের জন্য নির্ধারিত সুবিধাগুলো বাস্তবায়ন এবং প্রদানের উপর ভিত্তি করে নির্দিষ্ট নম্বর পয়েন্ট প্রদান করবে, যা বার্ষিক মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের উপর ভিত্তি করে মালিকদেরকে দায়ী করা, তাদের কারখানাগুলিতে নারী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ এবং জরিমানা করার মতো বিষয় থাকতে পারে। এছাড়াও শ্রমিকদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ, যৌন হয়রানির বিরুদ্ধে পরামর্শ অধিবেশন আয়োজন করতে হবে। এগুলো করতে প্রয়োজন সরকার এবং এনজিও সকলের সম্মিলিত প্রচেষ্টা। জাতিসংঘের ঘোষিত এসডিজি এবং আইএলও এর কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশকে টেকসই নারী বান্ধব কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করতে হবে। এই লক্ষ্যে সরকারের নীতি নির্ধারকরা নীতিমালা প্রণয়নের সময় এই পরিদর্শন দল, মহিলা শ্রমিক, সমাজকর্মী, গবেষক সহ অন্যান্য সকল অংশীদারের সাথে পরামর্শ করবেন। যৌন হয়রানি কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সিস্টেমেটিক সমস্যা যা নারীদের মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকারকে হরণ করে। এখন প্রশ্ন হলো, আমরা কি তাদের কণ্ঠস্বরকে উপেক্ষা করতে থাকব নাকি কার্যকরী সমাধানের জন্য দাঁড়াবো? যদি আপনি আলোচনাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাহলে এটি শেয়ার করুন এবং এই সম্পর্কে কথা বলুন। যে কোনো পরিবর্তনই শুরু হয় সচেতনতা দিয়ে এবং তা শেষ হয় বিপ্লবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।